হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্সের ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ভাইয়া, আমরা একটা চ্যাপ্টার আমরা কেমিস্ট্রিতে পড়ছিলাম, সেটা হচ্ছে তৃতীয় চ্যাপ্টার, তাই না? তো এটার মধ্যে মোটামুটি আমরা 3টা ক্লাস করার মাধ্যমে পুরো চ্যাপ্টারের সবকিছু শেষ করছিলাম, এরকম বিষয়টা। সব থিওরি, সব বেসিক, সব সূত্র আমরা শেষ করছিলাম। সো তোমাদের মধ্যে আরো কিছু বলতে পারো যে সাজেশন আসছে যে ভাই, এখান থেকে যে অঙ্কগুলো আছে, যেরকম ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে, সেগুলো নিয়ে একটা ক্লাস আমাদের দেন। তো তার জন্য আমরা এখানে একটা এক্সট্রা ক্লাস করবো আজকে। সেটা হচ্ছে শুধুমাত্র অঙ্কের উপর ভিত্তি করে, হ্যাঁ। সো এই চ্যাপ্টারটা অত বেশি অঙ্কের জন্য ফেমাস না, বা অত বেশি অঙ্ক এখান থেকে আসে না। যে যে সিম্পল সিম্পল অঙ্ক আসে সেগুলো কিন্তু আমরা থিওরির মধ্যে মোটামুটি দেখছিলাম, যেমন আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, আণবিক ভর নির্ণয়, নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যার ক্যালকুলেশন, হ্যাঁ, এরকম তারপর ধর হচ্ছে শক্তি স্তরে ইলেকট্রনের বিন্যাস, মোটামুটি এরকম ম্যাথমেটিক্যাল বা বোঝার যেসব জিনিসপত্র আছে, অ্যানালিটিক্যাল যেসব জিনিসপত্র আছে, সেগুলো আমরা কিন্তু থিওরির মধ্যে পড়ছিলাম। আজকে আমরা কিছু কঠিন কঠিন বা একটু অন্যরকম অঙ্ক দেখার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তো চলো আমরা স্টার্ট করি। প্রথমে আমরা এই প্রশ্নটা দেখতে পারতেছি, দেখো কি বলা হয়েছে এখানে। কপারের কথা বলা হয়েছে, এটা সর্বশেষ ইলেকট্রনের ক্ষেত্রে কিরকম কি কন্ডিশন কি হয়। দেখো, আমি যদি কপারের ইলেকট্রন বিন্যাসটা করি, 29টা ইলেকট্রন এখানে আছে। সো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 হয়ে গেল 18টা। 3D মানে এরপরে কিন্তু 3D তে যায় না, যা হচ্ছে 4s এ, তারপর আসা হচ্ছে 3D তে, তাই না? কিরকম ভাবে যাবে? কপার কিন্তু একটা ব্যতিক্রম ছিল, 4s একটা, 3D তে 10টা, এরকম বিষয়টা, হ্যাঁ। আচ্ছা, এখন এখানে বিষয়টা কি জানো? বিষয়টা বলছে কি, সর্বশেষ ইলেকট্রন। সর্বশেষ ইলেকট্রন এখন কোনটা হবে, তাই না? সর্বশেষ ইলেকট্রন বলতে মেনলি বোঝায় কি জানো? 3Dর ইলেকট্রন। কারণ 18টা ইলেকট্রন তো এখানে গেলই, 19 নাম্বার ইলেকট্রন এইখানে, আর 20 থেকে 29 ইলেকট্রন হচ্ছে এইখানে। বুঝতে পারছি এরকম বিষয়টা? তাহলে সর্বশেষ ইলেকট্রন মানে তুমি আউফবাউ নীতি অনুযায়ী লাস্ট কোন জায়গায় ইলেকট্রন প্রবেশ করাইলা সেইটা। ওকে, বুঝতে পারছি বিষয়টা? যদি এরকম ভাবে বলতো সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন, তখন কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যেত, তাই না? তখন কিন্তু বিষয়টা কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যেত। তো ওইটা কিন্তু আমাদের পরীক্ষা বেশি আসে। তো আমি ওইটা দিয়ে তোমাদের একটু প্রবলেমটাকে সলভ করানোর চেষ্টা করি। দেখো, এইভাবে তোমাকে প্রশ্নকে বলতে পারে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন, তখন কিন্তু আর আমাদের আউফবাউ নীতির কোনো ব্যাখ্যা এখানে প্রযোজ্য হবে না। তো তখন আমরা দেখতেই পারতেছি সবচেয়ে বড় শক্তি স্তর, সবচেয়ে বাইরের শক্তি স্তর হচ্ছে চতুর্থ শক্তি স্তর। এখানে এস অরবিটালে একটা ইলেকট্রন আমি পাচ্ছি, তাই না? তাহলে এইটা নিয়ে আমাদের মেনলি ক্যালকুলেশন করতে হবে। তো প্রশ্নের ভাষাটা একটু বুঝবো। যদি বলতো সর্বশেষ ইলেকট্রন, তখন কিন্তু আমাদের 3D এর কথা বোঝাচ্ছে, তখন কিন্তু শক্তি স্তর 3 নাম্বারটা। আর যদি বলে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন, তখন কিন্তু বোঝা হচ্ছে চতুর্থ শক্তি স্তরের কথা, কারণ এখানে লাস্টে আমরা চতুর্থ শক্তি স্তর পাচ্ছি। খুব ভালো করে মাথায় রাখবো। ধরলাম আমরা এখানে শক্তি স্তরের বিষয়টা আমরা দেখতেছি। প্রথম প্রশ্নে কি বলা? কৌণিক ভরবেগ নির্ণয় করো। সো কৌণিক ভরবেগের ফর্মুলা কি ছিল? mvr ইকুয়াল টু nh/2π। তার মানে আমি যদি n এর মানটা জানি, তাহলে কিন্তু এই অঙ্কটা করা ইজি। n এর মান আমরা দেখতেই পারতেছি। সর্বশেষ শক্তি স্তর বলতে মিললে এখানে n এর মানটাকে 4 বোঝাচ্ছে, 3 কিন্তু বোঝাচ্ছে না, তাই না? এই প্রশ্ন অনুযায়ী আমি বসাইলাম 4, h এর মান আমি বসাইলাম 6.626 10⁻⁻34। তারপর ধরো আমি এখানে 2 × π 3.1416। ওকে, এত। আচ্ছা, এই মানটা কত আসে যদি আমরা সেটা দেখার চেষ্টা করি। দেখো, আমরা ক্যালকুলেটর তোমাদের করে দেখাচ্ছি। এখন এখানে দেখো, তুমি আমার সাথে সাথে করে ফেলতে পারো। ইন্টু 10⁻⁻34 হচ্ছে 2 × π 4.22, তাই তো? 218 লিখি, 4.218 10⁻⁻34, তাহলে 4.218 10⁻⁻34। ওকে, এককটা কি হবে মনে আছে? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। হ্যাঁ, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এরকম ছিল না এককটা? বুঝতে পারছি অঙ্কটা? তাহলে কিন্তু এটা ইজি গেল। আমাদের ক গেল। এবার খতে কি বলছে? কক্ষপথের ব্যাসার্ধ, মানে এটা কিন্তু আর এর ভ্যালু বলা দিছে, হ্যাঁ, আর এর ভ্যালু বলা আছে আর কি। সেটা কত? 8.5 10⁻⁻10 হইলে রৈখিক ভরবেগ কত আর ইলেকট্রনের বেগটা কত? আচ্ছা, আসো তো এটা যদি আমি দেখার চেষ্টা করি, আমাদের ফর্মুলাটা কি ছিল? mvr
ইকুয়াল টু nh/2π, তাই না? বিষয়টা এরকম। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, আমাদের প্রথমে লাগবে কি, ব্যাসার্ধের মানটা কিন্তু বলে দেওয়াই আছে, আর এর মানটা আমার দেওয়া আছে। প্রথমে বলছে রৈখিক ভরবেগ তুমি নির্ণয় করো, তার মানে পি এর মান m ইন্টু ভি, m ইন্টু ভি এর মান তুমি বের করো। তাহলে তুমি এখানে m ইন্টু ভি কে এক পাশে রাখো, বাকি রাশিকে অন্য পাশে নিয়ে যাও, nh ডিভাইডেড বাই 2πr, এরকম বিষয়টা। আচ্ছা, এখন তুমি সেখানে ভ্যালুগুলো বসায় দাও, তাই না? ভ্যালুগুলো বসায় দাও। তুমি কিন্তু nh/2π এর ভ্যালু কিন্তু আগেই পাইছো, তাই না? দেখো তো এখানে আমাদের nh/2π এর ভ্যালু কিন্তু আমরা আগে এখানে পাইছি। সেটা কত ছিল? সেটা কিন্তু আমরা যে 4.218 10⁻⁻34, সেটা কত? 4.218 10⁻⁻34। এখন শুধুমাত্র এই ভ্যালুটাকে আমরা r দিয়ে ভাগ করে দিব, ঠিক আছে? r দিয়ে আমরা ভাগ করে দিব। আর এর মানটা কত বলা? 8.5 10⁻⁻10। তাহলে এই মানটাকে আমরা ভাগ করে দিলাম আর কি, এই মানটা দিয়ে আর কি ভাগ করে দিচ্ছি। ওকে, এত আমাদের কি আসবে? কেজি মিটার পার সেকেন্ড, তাই তো? ভর বেগ, এরকম বিষয়টা। ওকে, বিষয়টাকে ভাই বুঝতে পারছি। এবার সুন্দর মতো আমরা ক্যালকুলেটরে বসাই দিব, ক্যালকুলেটরে বসালে কিন্তু আমাদের উত্তর চলে আসবে। আচ্ছা, আসো তাহলে ক্যালকুলেটর। এখন এখানে যে ভ্যালুটা বের হইলো, হ্যাঁ, সেটাকে এখন আমরা কি করব? সুন্দর মতো ভাগ করে দিব, তাই তো? এই যে আমরা অ্যান্সারটা নিলাম, নিচে হচ্ছে আমরা এই যে 8.5 10⁻⁻10 এটা দিয়ে ভাগ করে দিব। হ্যাঁ, 8.5 ইন্টু 10⁻⁻10, তাই না? এ হয়ে গেল। ইকুয়াল দিলে আমাদের উত্তর চলে আসবে 4.96 10⁻⁻25, 4.96 10⁻⁻25 এত কেজি মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এরকম। এই হচ্ছে আমাদের বি এর 1 নম্বর প্রশ্নের সমাধান। এবার ধরো আমরা বি এর 2 নম্বর প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি। কি বলা হয়েছে? ইলেকট্রনের বেগটা তুমি বের করো। ইলেকট্রনের বেগ কেন বের করা যায়? খেয়াল করে দেখো, আমি কিন্তু রৈখিক ভরবেগ পেয়ে গেছি, তাই না? ভর এবং বেগের গুণফল পেয়ে গেছি। আমি যদি বেগটাকে রাখতে চাই, ভরটাকে আমি ওই পাশে নিয়ে ভাগ করে দিব, তাই না? ভরটাকে আমি ওই পাশে নিয়ে ভাগ করে দিব। সো আমি যদি এখন 2 নম্বর অঙ্কটা করতে যাই, তাহলে দেখো 2 নম্বর অঙ্কটা আমি কিভাবে করতে পারি। আমি এখানে শুধুমাত্র বেগ বের করতে চাই, তাহলে এখানে যে আমাদের ভরবেগটা বের হলো না, সেটাকে শুধুমাত্র আমরা কি করব? ইলেকট্রনের ভরটা দিয়ে ভাগ করে দিব, তাই না? বিষয়টা এরকম। সো তোমার এই যে ভরবেগটা বের হলো, সেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করতে পারি। হ্যাঁ, পি দিয়ে প্রকাশ করতে পারি, ভরবেগ ডিভাইডেড বাই ইলেকট্রনের ভর। ওকে, দেখো তো আমাদের ভরবেগের মানটা কত বের হয়েছে এখানে, দেখতেই পারতেছি আমরা 4.96 10⁻⁻25। এই মানটা দিয়ে আমরা ভাগ করে দিই, 4.96 10⁻⁻25। ইলেকট্রনের ভর কত বলতো? 9.11 10⁻⁻, কত হয়? 31 কেজি। এখানে কিন্তু আমাদের কেজিতে বসাইতে হবে, এসআই ইউনিট। হ্যাঁ, এখানে কিন্তু গ্রামে বসালে ঝামেলা আছে। দেখো আমার এখানে ইউনিটটা কি কেজিতে আছে না? আমি কিন্তু নিচে কেজিতেই বসাবো, তাহলে কিন্তু মিটার পার সেকেন্ডে আসবে। এই জিনিসটা আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে। দেখো এটা আমি করি, আমাদের উত্তর বের হয়ে গেছে। অ্যান্সার ডিভাইডেড বাই 9.11 ইন্টু 10⁻⁻31। দেখো 544,746। হ্যাঁ, এটা আমরা কিভাবে হচ্ছে এই ফরম্যাটে নিয়ে আসতে পারি, 4 পয়েন্ট সামথিং 9 পয়েন্ট সামথিং। আমি যদি দশমিকটাকে এই 5 এর পরে চিন্তা করি, তাহলে তো কাজ সমাধান হয়ে যায়, তাই না? তাহলে দেখো দশমিকটাকে যদি আমি জোর করে বাম দিকে নিয়ে যাই, 5 এর পরে যদি বসাইতে যাই, বাম দিকে নিতে হবে না? তাহলে আমাদের এখানে 10 এর পাওয়ার কত হবে? পজিটিভ। তোমরা কি লগারিদম চ্যাপ্টারে এই জিনিসটা শিখছো যে কখন 10 এর পাওয়ার নেগেটিভ হয়, কখন পজিটিভ হয়? মনে রাখবো, আমি যদি দশমিকটাকে জোর করে বাম দিকে নেই, 10 এর পাওয়ার হয় পজিটিভ। জোর করে ডান দিকে নিলে 10 এর পাওয়ার হবে নেগেটিভ। আমার দশমিকটা আসছে এইখানে, নিতে হবে এইখানে, তাহলে জোর করে নিচ্ছি, তাহলে 10 এর পাওয়ার কি হবে? পজিটিভ হবে। হ্যাঁ, জোর করে আমি কোন দিকে নিচ্ছি? বাম দিকে। বাম দিকে নিলে পজিটিভ। তাহলে দেখো কয় ঘর নেওয়া লাগবে? 1 2 3 4 5, 5 ঘর। তাহলে 5.447 বা 5.45 আমি চিন্তা করি, 10⁻, কত আসবে? 5, তাই না? যে 1 2 3 4 5, 5 আসবে। বাম দিকে নিলে মানে পজিটিভ। তাহলে 5.45 10⁻, কত আসবে বলতো? পজিটিভ, এত মিটার পার সেকেন্ড। ওকে, বাইরে কি বিষয়টা বুঝতে পারছি? আশা করি এটা আমাদের
ক্লিয়ার হইলো। তাহলে এখানে আমাদের ভরবেগও বের হয়ে গেল, এখানে আমাদের বেগও বের হয়ে গেল। দেখছো কত ইজি না বিষয়টা? আচ্ছা, আসো আমরা পরের অঙ্কে যাই। দেখি কি বলা হয়েছে এখানে, যে কোনো পরমাণুর একটি ইলেকট্রন যদি দ্বিতীয় শক্তি স্তর থেকে শক্তি শোষণ করে পঞ্চম শক্তি স্তরে যায়, উন্নীত হলো, ওকে 2 থেকে 5-এ গেল, অতঃপর শক্তি বিকিরণ করে সেটা আবার পুনরায় দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসে। ওকে, আচ্ছা এখন দেখো এখানে কিন্তু বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডার ভ্যালুটা কিন্তু বলা আছে। ওকে, দেখো ল্যামডা ভ্যালু কত বলা, 580 ন্যানোমিটার। ওকে, আচ্ছা বুঝতে পারলাম। প্রথমে কি বলছে, আলোক রশ্মির কম্পাঙ্ক নির্ণয় করো, মানে এখানে হচ্ছে আমরা দেখছিলাম না নিউ, এই যে ভি এর মতো লেটারটা, এটা মান বের করতে বলছে, তাই না? আচ্ছা, তো যদি আমরা এটা বের করতে চাই, ধরো হচ্ছে এখানেই জায়গা হয়ে যাবে। আচ্ছা দেখো, যদি এটা বের করতে চাই, আমাদের ফর্মুলা কিন্তু কিরকম ছিল জানো? আমাদের ফর্মুলা ছিল এরকম যে E ইকুয়াল টু এইচ নিউ, তাই না? বাট আমাদের তো এখানে এনার্জির মান বের করা দরকার নাই, নিউ এর মান বের করা দরকার। কিভাবে বের করব? আমরা কিন্তু আরেকটা ফর্মুলা শিখছিলাম, এইচ ইন্টু সি বাই ল্যামডা, তাই না? তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি না যে নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা? বলা সম্ভব না? অবশ্যই বলা সম্ভব। তাহলে আমি যদি এটা বলতে পারি, তাহলে আমি এখান থেকে লিখতেই পারি যে নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, তাই না? আচ্ছা গেল। কিন্তু এখন খেয়াল করে দেখো, ল্যামডার মানটা বলা আছে, সি এর মানটা কি বলা আছে? এটা কিন্তু আমাদের মুখস্থ বসাইতে হবে। এখন সি এর মান কত হবে বলো? আলোর বেগ। হ্যাঁ, বলতে পারো ভাই এখানে তো ইলেকট্রন ঘুরতেছে, বা ইলেকট্রনের আদান প্রদান বা যাই হচ্ছে না কেন, ইলেকট্রনের হচ্ছে, তাহলে আমি কেন এখানে আলোর বেগটা বসাবো? দেখো ভাইয়া, এনার্জি কিন্তু অলওয়েজ রিলিজ হয়, বিকিরিত হবে ফোটন আকারে। আমি যার কারণে এনার্জি তৈরি করি বা শোষণ করি, যাই করি না কেন, বাট এনার্জি কিন্তু বিকিরিত হবে, রিলিজ হবে ফোটন আকারে। প্রত্যেকটা ফোটন হচ্ছে ভরশূন্য এবং প্রত্যেকটা ফোটনের বেগ হচ্ছে আলোর বেগের সমান। বুঝতে পারছি? তাহলে আমরা দেখো এখানে এনার্জি বা শক্তি কিন্তু আমরা ফোটনের জন্য ক্যালকুলেট করি, সো এখানে মেনলি বেগটা ফোটনের জন্যই বসাইতে হবে। তাহলে ফোটনের বেগটা কত? আলোর বেগের সমান, এজন্য কিন্তু আমরা আলোর বেগটাকে ইউজ করে থাকি। বুঝতে পারছি? এখানে আবার অনেকে কি করে, বোকামি করে ইলেকট্রনের বেগ বের করা অনেক কঠিন কঠিন করে করতে চায়। না না, তুমি এখানে আলোর বেগটা বসাবা, তাহলে কিন্তু তোমার কাজ শেষ। তাহলে কত হয় দেখো, আলোর বেগটা 3 × 10⁸ এত মিটার পার সেকেন্ড। ল্যামডার মানটা কত বলো দেখো, 580 ন্যানোমিটার। ন্যানোমিটার মানে কি বলো তো একটু? 10⁻⁹ এত মিটার, তাই না? তাহলে 580 × 10⁻⁹, 580 × 10⁻⁹। ওকে, এত কি আসবে বলো তো? মিটার পার সেকেন্ড, মিটার, তাহলে কাটাকাটি গেলে পার সেকেন্ড থাকে, যেটাকে আমরা হার্টজ বলতে পারি। আচ্ছা আমি লিখতেছি পরে। তাহলে এই জিনিসটা যদি আমি ক্যালকুলেট করি, তাহলে কিন্তু আমার উত্তর চলে আসে। আচ্ছা চলো আমরা একটু ক্যালকুলেট করে দেখার চেষ্টা করি। আচ্ছা, সো আমার ক্যালকুলেটারে একটু সমস্যা হয়েছে, একটু ছোট আসছে। আচ্ছা দেখো, তুমি কিন্তু তোমার ক্যালকুলেটারে করলে কিন্তু উত্তর পাবা। হ্যাঁ, আচ্ছা দেখার চেষ্টা করি এটা কত আসে। 3 × 10⁸ ডিভাইডেড বাই 580 × 10⁻⁹, তাই না? আচ্ছা, এটা করলে আমাদের উত্তর আসে 5.172 10⁻14। হ্যাঁ, তাহলে 5.172 10⁻14 পার সেকেন্ড, তাই না? এটাকে আমরা হার্টজ বলতে পারি। থাক, দরকার নেই এরকম এত ঝামেলা করার। সো এইটাই কিন্তু আমাদের উত্তর। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের সেই আলোক রশ্মির কম্পাঙ্ক। আচ্ছা, এবার চলে আসো আমরা পরের অঙ্কটার দিকে একটু তাকাই। দেখো পরের অঙ্কে মেনলি কি বলা হয়েছে, শোষিত শক্তি কত হবে। এখন বলতে পারো ভাইয়া, এখানে যে কম্পাঙ্ক বের হয়েছে বা যে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, এটা তো বিকিরিত শক্তি, তাই না? কারণ দেখো, যে বলেছি শক্তি বিকিরণ করে এরকম কন্ডিশনটা হয়। তাহলে আমাদের শোষিত শক্তি আমি কেমনে বের করব? তাহলে একটা কথা একটু মাথায় রাখি, যারা হচ্ছে থিওরিটা বুঝছো, এটা কিন্তু তাদের জন্য একটা ডাল ভাত জিনিস। সেটা কি মনে রাখতে হবে, শোষিত শক্তি হচ্ছে বিকিরিত শক্তির সমান। শোষিত শক্তির মানটা বিকিরিত শক্তির সমান। তার মানে বিকিরিত শক্তি বের করা যেই কথা, শোষিত শক্তি বের করা কিন্তু একই কথা। সো এইটার মানটা কত কি ছিল বলতো? এইচ নিউ, তাই না? আচ্ছা, এখন যদি আমি এখানে এইচ এর মানটা বসাই দেই, মুখস্থ মান 6.626 × 10⁻⁻34, তাই না? আচ্ছা, আর নিউ এর মানটা কত দেখো, আগের অঙ্ক থেকে আমরা পাইছি
সেটা হচ্ছে 5.172 10 টু দি পাওয়ার 14। 5.172 10 টু দি পাওয়ার 14। ওকে, তাহলে উত্তর কি আসবে? এত জুল আসবে। আচ্ছা, সো আমি যদি এই জিনিসটাকে এখন ক্যালকুলেট করতে চাই তাহলে কি হবে দেখি। আচ্ছা, তাহলে এই মানটা আসলো, হ্যাঁ, এটা তো আমাদের অ্যান্সার আসলো, মাল্টিপ্লাইড বাই 6.626 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34, 3.427 10 টু দি পাওয়ার মাইনাস 19। তাহলে 3.427 10 টু দি পাওয়ার মাইনাস 19। ওকে ভাইয়ারা, বুঝতে পারছি বিষয়টা? এটাই কিন্তু আমাদের উত্তর, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের অঙ্কগুলো। এগুলো হচ্ছে বেসিক টাইপ, যেগুলো হচ্ছে আমরা আগে চ্যাপ্টারের মধ্যে পড়ি নাই। হ্যাঁ, সো এটার মাধ্যমে আমরা কি করলাম, আমাদের লেকচারটাকে মোটামুটি শেষ করলাম। তোমার যদি এই চ্যাপ্টারের বাকি অঙ্ক যেগুলো আছে সেখানে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের জানাবা। ওকে, আমাদের কমেন্ট তো ওপেন থাকে অলওয়েজ, সো সেখানে বললে কিন্তু আমরা সেই প্রবলেমটার সলভ নিয়ে চলে আসবো। ওকে, আমার মনে হয় এই যে টাইপগুলো আমি দেখাইলাম চ্যাপ্টারের ভিতরে যা পড়াইছিলাম, এখানে আমরা যা পড়লাম, এগুলো পড়লেই মোটামুটি কিন্তু আমাদের আর কিন্তু কিছু দরকার হয় না। ওকে, সো আজকের লেকচার এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা পড়াগুলো বুঝতে পারছো। 2 দিন আর কি রেকর্ড করতে হয়েছে, লোডশেডিং হয়ে গেছিল। যাই হোক, সমস্যা নাই। তাহলে আমাদের কিন্তু চ্যাপ্টার 3টা শেষ। ইনশাআল্লাহ আমরা সামনে অন্য একটা চ্যাপ্টার নিয়ে ডিসকাশন করব। ততদিন সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।